হ্যালো গাইস, দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের আয়তঘনের শেষ পাঠের ভিডিও অর্থাৎ 24 থেকে 25 পর্যন্ত এমসিকিউ এসএকিউ অঙ্কগুলো সলভ করে দেখাবো। এর আগের প্রত্যেকটা পাঠের ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। এই ভিডিওটা একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এটা 5th পার্টের ভিডিও। এর আগে 4টে পার্টে আমি তোমাদের 23 পর্যন্ত অঙ্কগুলো সলভ করে দেখিয়েছি। আজকে 24 থেকে অঙ্কগুলো সলভ করব। 24-এর দাগের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এমসিকিউ প্রশ্নের অ্যান্সারগুলো করব। চলো, একের দাগের প্রশ্ন বলেছে, দেখো, একটি সমকোণী চৌপলাকৃতি বাক্সের ভিতরের আয়তন 440 ঘন সেমি এবং ভিতরের ভূমির ক্ষেত্রফল 88 বর্গ সেমি। বাক্সটির ভিতরের উচ্চতা কত? এখানে দেখো, ভূমির ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর আয়তন সমকোণী চৌপলাকৃতির আয়তন সমান কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তার মানে ভূমির ক্ষেত্রফলের সাথে যদি উচ্চতা গুণ করি তাহলেই আয়তন পেয়ে যাব। চলো অঙ্কটা দেখে নাও। 24-এর এ, সমকোণী চৌপলাকৃতি বাক্সের ভূমিতলের ক্ষেত্রফল বলা আছে 88 বর্গমিটার। ভূমিতলের ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, সেটা সমান 88 বর্গ সেমি। 88 বর্গ সেমি। আমরা সমকোণী চৌপালের আয়তনের সূত্র কি পেয়েছি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। প্রত্যেকটা সূত্র কিন্তু মনে রাখতে হবে, না হলে অঙ্কগুলো সলভ করতে পারবে না। আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখানে দেখো, আমাদের উচ্চতা বের করতে হবে, তাহলে ধরে নেব উচ্চতা সমান 8। তাহলে 88-র সঙ্গে যদি 8 গুণ করি তাহলে পেয়ে যাব 440। এটা সমানই আয়তন হয়ে যাবে। আগে ধরে নেব উচ্চতা সমান এইচ। শর্তানুসারে 88 গুণ এইচ সমান হয়ে যাবে 440। এটাই আয়তন বলে দেওয়া আছে, বা এইচ সমান হয়ে যাবে 440 ডিভাইডেড বাই 88। এবার দেখো, এটাকে 44 দিয়ে কাটলে হয়ে যাবে 10, আর নিচে 88-কে কাটলে হয়ে যাবে 44 দুগুণে 88, তাহলে 2। এবার 2 দিয়ে 10-কে কাটলে হয়ে যাবে 5। তাহলে এইচ সমান হবে 5, বা এইচ সমান 5 সেমি। ওকে, তাহলে এটা দেখো সঠিক অপশন হয়ে যাবে অপশান বি, 5 সেমি। ওকে, চলো পরবর্তী অঙ্ক করব। 2-এর দাগের অঙ্ক কি বলেছে দেখো। 2-এর দাগের বলেছে, একটি আয়তঘনাকার গর্তের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 12 মিটার, গভীরতা 16 মিটার। ওই গর্তের মধ্যে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ ও 2 মিটার পুরু তক্তা, কটি তক্তা রাখা যাবে? এখানে দেখো, আয়তঘনাকার গর্তের মোট আয়তনকে যদি আমরা তক্তার আয়তন দিয়ে ভাগ করি তাহলে সংখ্যাটা পেয়ে যাব। চলো অঙ্কটা দেখে নাও। আয়তঘনাকার গর্তের মোট আয়তন বের করে নিতে হবে, সেটাকে তক্তার আয়তন দ্বারা ভাগ করলেই হয়ে যাবে। চলো, তক্তার সংখ্যা সমান লিখবে, তক্তার সংখ্যা সমান আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তার মানে 40 গুণ 12 গুণ 16 ডিভাইডেড হয়ে যাবে তক্তার আয়তন 5 গুণ 4 গুণ 2। এবার 4 দিয়ে 16-কে কাটলে হবে 4, 5 দিয়ে 40-কে কাটলে হয়ে যাবে 8, 8 5 40। আবার 2 দিয়ে 12-কে কেটে দেবো, 2 6 12। ওকে, 8 6 48-কে 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে 192। 8 6 48 গুণ 4 করলে হয়ে যাবে 192। ওকে, তাহলে তক্তার সংখ্যা আমরা পেয়ে গেছি 192টি। এখানে সঠিক উত্তর হবে অপশান বি। ওকে, চলো পরবর্তী অঙ্ক 3-এর দাগের অঙ্ক করব। 3-এর দাগের অঙ্ক কি বলেছে দেখো। একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার। ঘনকটির আয়তন কত? এখানে দেখো, পার্শ্বতলের সংখ্যা বলে দিয়েছে 4, তার মানে 4a স্কোয়ার সমান 256 বলে দেওয়া আছে। আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কি জানি? পার্শ্বতলের সংখ্যা ইন্টু বাহুর স্কোয়ার। তার মানে 4a স্কোয়ার সমান হয়ে যাবে 256, বা a স্কোয়ার সমান হয়ে যাবে 256 বাই 4। 4 দিয়ে কাটলে হবে 4 6 24, 1 নামবে 4 4 16, 64। ওকে, বা a সমান হয়ে যাবে √64। বর্গ উঠলে এদিকে বর্গমূল হয়ে যাবে। a সমান হয়ে যাবে 64, 8-এর বর্গ। তাহলে 64-র বর্গমূল হয়ে যাবে 8। অতএব আয়তন সমান, আমরা বাহু সমান পেয়ে গেছি 8, তাহলে আয়তন বের করে নিতে পারবো। ঘনকের আয়তনের সূত্র কি? ঘনকের আয়তনের সূত্র হচ্ছে বাহুর কিউব। আমরা এখানে বাহু সমান পেয়ে গেছি 8, তাহলে 8-এর কিউব হয়ে যাবে 8 8 64, 64-কে 8 দিয়ে গুণ করলে হয়ে যাবে 512, 512 ঘনমিটার। তাহলে এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। এখানে উত্তর করে নেবে, 3-এর উত্তর হয়ে যাবে অপশান ডি।
চলো পরবর্তী প্রশ্ন 4 দাগের অঙ্কটা করব। 4 দাগের অঙ্ক বলেছে, 4 দাগের অঙ্ক দেখো, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? এখানে দেখো আয়তনের অনুপাত বলে দেওয়া আছে, তাহলে ধরে নেব দুটি ঘনকের আয়তন যথাক্রমে a আর 7a³। তাহলে আমরা বাহু পেয়ে যাব, সেখান থেকে সমগ্র তলের ক্ষেত্রফল বের করব। 4 দাগের অঙ্ক ধরি ঘনকের আয়তন যথাক্রমে a³ আর 27a³। ওকে, a³ 27a³। এবার বাহুর দৈর্ঘ্য সমান পেয়ে যাব, বাহুর দৈর্ঘ্য সমান হবে, এখানে কিউব তুলে দিলে হয়ে যাবে, a হবে 27 মানে হচ্ছে 3-এর কিউব, তাহলে 3a, 3a। ওকে, এগুলো ঘনমূল করেছি। এরপরে সমগ্র তলের ক্ষেত্রফল বের করে নেব। আমরা সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি জানি? সমগ্র তল সংখ্যা, মোট তলের সংখ্যা ইন্টু বাহুর স্কোয়ার, তার মানে হয়ে যাবে 6 এর স্কোয়ার ইস্টু 6 ইন্টু আর একটার অপরটার বাহু কত পেয়েছি 3a, তার মানে 6 ইন্টু 3a তার হোল স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 6 এর স্কোয়ার, 3×3 = 9, 9×6 = 54, 54 এর স্কোয়ার। তাহলে অতএব দিয়ে এটাকে অনুপাত করে নেবে, 6 এর স্কোয়ার ইস্টু 54 এর স্কোয়ার সমান হয়ে যাবে 6 দিয়ে কাটাকুটি করলে হবে 6 একে 6, 6 9 54, আর এ স্কোয়ার কেটে যাবে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1:9। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। চলো পরবর্তী অঙ্ক 5 দাগের অঙ্কটা করব। 5 দাগের অঙ্ক দেখো, এখানে 1:9 টিক দিয়ে নেবে। এবার 5 দাগের অঙ্ক দেখো, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল s বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য d হলে s এবং d এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। চলো অঙ্কটা দেখে নাও। এখানে দেখো সমগ্র তলের ক্ষেত্রফল বলা আছে s, তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল কি জানি? ঘনকের ক্ষেত্রে সমগ্র মোট তল সংখ্যা, তার মানে 6 ইন্টু বাহুর স্কোয়ার, তার মানে 6 এর স্কোয়ার, s সমান হয়ে যাবে 6 এর স্কোয়ার। এখানে a সমান বলা আছে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য। ওকে, এরপরে দেখো ডি সমান কি? কর্ণ সমান কি জানি আমরা? বাহু ইন্টু √3, তাহলে এখানে বাহু ধরেছি a ইন্টু √3, তাহলে হয়ে যাবে ডি স্কোয়ার সমান কি হয়ে যাবে? ডি স্কোয়ার সমান, এটাকে যদি স্কোয়ার করি তাহলে এর স্কোয়ার আর 3-এর √3-এর স্কোয়ার করলে হয়ে যাবে শুধু 3, তার মানে হবে ডি স্কোয়ার = 3a স্কোয়ার। তাহলে ডি স্কোয়ার দেখো 3a স্কোয়ার, এখানে আমরা s সমান পেয়েছি কত? 6a স্কোয়ার, তার মানে এটা হাফ, তাহলে s/2 হয়ে যাবে। ডি স্কোয়ার সমান হয়ে যাবে s/2, 3 6-এর হাফ, তাই এটা হাফ হয়ে যাবে, তাহলে s/2। এস ও ডি এর মধ্যে আমরা সম্পর্ক পেয়ে গেছি, তাহলে ডি স্কোয়ার সমান হয়ে যাবে s/2। এটা দেখো কোন অপশানে আছে? অপশান ডিতে আছে, তাহলে ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ডি স্কোয়ার s/2। ওকে, চলো পরবর্তী অঙ্ক। এরপরে দেখো বি এর দাগের অঙ্ক বলেছে কি, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। 1-এর অঙ্ক দেখো, একটি ঘনকের প্রতিধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। মিথ্যা। কেন? দেখো একটি ধারের দৈর্ঘ্য মানে হচ্ছে যদি প্রথমে থাকে a, আয়তন হয়ে যাবে a³, আর এরপরে ধারের দৈর্ঘ্য যখন দ্বিগুণ করা হবে তাহলে ধারের দৈর্ঘ্য তখন পরিবর্তিত হয়ে কি হবে? 2a হয়ে যাবে। এবার তাহলে আয়তন তখন কি হবে? 2a³, 2-এর কিউব মানে 8, তাহলে সবেতে 4 গুণ না, ওটা 8 গুণ হবে, তাহলে উত্তর হবে মিথ্যা। চলো দেখে নাও, করে দিচ্ছি। ঘনকের একটি ধারের দৈর্ঘ্য সমান a, ঘনকের একটি ধারের দৈর্ঘ্য সমান a একক। এখন ঘনকের আয়তন কত হবে? আমরা কি জানি? ধারের দৈর্ঘ্যের কিউব, তার মানে a³ হয়ে যাবে। এরপরে যদি ঘনকের ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হয় তাহলে এখন ঘনকের ধারের দৈর্ঘ্য কত হবে? 2 × a, দ্বিগুণ বলেছে, তাহলে 2a হয়ে যাবে। এখন ঘনকের আয়তন সমান হবে 2a তার কিউব, 2-এর কিউব মানে 8, তার মানে 8a³। দেখো আগে ছিল a³, এখন হয়েছে 8a³, কগুণ? 8 গুণ হয়েছে। ওখানে বলা আছে, প্রশ্নে বলা আছে 4 গুণ, তাহলে মিথ্যা। ওকে, চলো পরবর্তী অঙ্ক 2-এর দাগেরটা করব। বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার। এখানে দেখো 1r সমান বলা আছে 100 বর্গমিটার, 1 হেক্টর সমান 100 r। চলো অঙ্কটা দেখে নাও।
দুইয়ের দাগের অঙ্ক দেখো, জলের আয়তন সমান কি হবে? 2 হেক্টর জমিতে কতটা? 5 সেমি উঠেছে, তাহলে 2 হেক্টর ইন্টু 5, জলের আয়তন সমান হয়ে যাবে 2 হেক্টর ইন্টু 5 সেমি। এখানে দেখো 1 আর সমান বলা আছে 100 বর্গমিটার, আর 1 হেক্টর সমান 100 আর, তাহলে হয়ে যাবে 2 হেক্টর মানে কি 2 ইন্টু 100 ইন্টু 100 ইন্টু 5, এখানে 5টা মিটারে নিয়ে চলে আসবো, তাহলে 0.5 হয়ে যাবে। ওকে, তাহলে এটা গুণ করলে হয়ে যাবে 5 দুগুণে 10, 1 ঘর পর দশমিক সরে গেলে এটা হবে 1000 ঘনমিটার। ওকে, তাহলে জলের আয়তন হবে 1000 ঘনমিটার। তাহলে এখানে উত্তর হয়ে যাবে সত্য, 1000 ঘনমিটার। ওকে, চলো পরবর্তী অঙ্ক করব। সি এর দাগের অঙ্ক কি বলেছে দেখো, শূন্যস্থান পূরণ করি। সি এর 1 দাগের অঙ্ক দেখো, একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা ড্যাশ। এখানে হবে একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা 4টি। পরবর্তী প্রশ্ন 2 দাগের, একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য কত? √2 ইন্টু একটি ধারের দৈর্ঘ্য। এরপরে 3 দাগের অঙ্ক দেখো, সমকোণী চৌপলের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান হলে সেই বস্তুর বিশেষ নাম কি? সেই বস্তুর বিশেষ নাম ঘনক। তাহলে এখানে ড্যাশ পূরণ করে নেবে ঘনক। এর পরবর্তী প্রশ্ন 25 দাগের দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী এসএকিউ। 1 দাগের অঙ্ক দেখো, একটি আয়তঘনের তল সংখ্যা x, ধার সংখ্যা y এবং শীর্ষবিন্দু সংখ্যা z এবং কর্ণের সংখ্যা p হলে x - y প্লাস z প্লাস p এর মান কত? লেখো। এখানে দেখো মোট আয়তঘনের তল সংখ্যা কত? 6, ধার সংখ্যা 12টা, শীর্ষবিন্দু সংখ্যা 8টা আর কর্ণের সংখ্যা 4টে। তাহলে অঙ্কটা দেখে নাও। বলেছে x - y প্লাস z প্লাস p, তাহলে x এর মান বসিয়ে দেবো। x এর মান 6, তল সংখ্যা মোট তল সংখ্যা 6টা, 6 মাইনাস মোট ধার সংখ্যা 12টা প্লাস মোট শীর্ষবিন্দু সংখ্যা 8টা প্লাস মোট কর্ণের সংখ্যা 4টে। ওকে, তাহলে 6 আর 4 10 আর 8 18, 18 থেকে যদি 12 বিয়োগ করা হয় তাহলে হয়ে যাবে 6। ওকে, তাহলে এটার মান পেয়ে গেছি 6। চলো পরবর্তী অঙ্ক 2 দাগের, দুটি আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4, 6 ও 4 একক এবং 8, 2h - 1, 2 একক। যদি আয়তঘন দুটির ঘনফল সমান হয় তাহলে h এর মান কত হবে তা হিসাব করে লিখি। এখানে দেখো ঘনফল বলে দিয়েছে সমান, তাহলে লেখো 2 দাগের অঙ্ক, প্রথম আয়তঘনের ঘনফল সমান কত হবে? 4 গুণ 6 গুণ 4 ঘন একক। প্রথম আয়তঘনের ঘনফল সমান 4 গুণ 6 গুণ 4 ঘন একক। এবার দ্বিতীয় আয়তঘনের ঘনফল বের করে নেব। দ্বিতীয় আয়তঘনের ঘনফল সমান হয়ে যাবে 8 ইন্টু 2h - 1 ইন্টু 2 ঘন একক। এই দুটো সমান বলে দিয়েছে, তাহলে শর্তানুসারে 8 ইন্টু 2h - 1 ইন্টু 2 সমান হয়ে যাবে 4 ইন্টু 6 ইন্টু 4, বা 2h - 1 সমান হয়ে যাবে 4 ইন্টু 6 ইন্টু 4 ডিভাইডেড বাই 8 ইন্টু 2। এবার দেখো 4 দিয়ে কাটবো, 8কে কাটলে 2 হবে আর 2 দুগুণে 4। ওকে, 2 2 কেটে যাবে, বা 2h - 1 সমান 6, 2h - 1 সমান 6, বা 2h সমান হবে কি, এদিকে মাইনাসটা 6 এর সাথে যোগ হয়ে যাবে, বা 2h সমান 6 প্লাস 1 তাহলে হয়ে যাবে 7, বা h সমান হয়ে যাবে 7/2। 7কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 2 3 6, দশমিক খাবে একটা শূন্য নেব, 2 5 10, তাহলে 3.5, বা h সমান হয়ে যাবে 3.5। আমাদের উচ্চতা বের করতে বলা ছিল, তাহলে উচ্চতা বেরিয়ে গেছে 3.5, h এর মান 3.5। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 3 দাগের অঙ্ক দেখো, একটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কতটা বৃদ্ধি পাবে তা হিসেব করে লিখি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান a একক। ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়ে যাবে? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 6 ইন্টু বাহুর স্কোয়ার, তার মানে হয়ে যাবে ঘনকের, লেখো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6 এর স্কোয়ার বর্গ একক।
সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6 এর স্কোয়ার বর্গ একক। এবার দেখো ধারের দৈর্ঘ্য বলছে যদি 50% বৃদ্ধি পায়, তাহলে লেখো ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে, ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে পরিবর্তিত ঘনকের ধারের দৈর্ঘ্য সমান হবে a প্লাস a ইন্টু 50/100। এবার 50-র একটা শূন্য আর 100-র একটা শূন্য কেটে দেবো, 5কে 10 দিয়ে কাটলে হবে 5 দুগুণে 10, a প্লাস a ইন্টু 1/2 একক a প্লাস, তাহলে হয়ে যাবে a প্লাস a/2 একক। এটা 2 লসাগু হয়ে গেলে তাহলে হবে 3a/2 একক। তাহলে পরিবর্তিত ঘনকের ধারের দৈর্ঘ্য পেয়ে গেছি 3a/2। তাহলে এবার পরিবর্তিত ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল দেখে নেব। সমগ্র তলের ক্ষেত্রফল সমান হয়ে যাবে 6 ইন্টু ধারের দৈর্ঘ্য স্কোয়ার, তার মানে 6 ইন্টু 3a/2 তার হোল স্কোয়ার বর্গ একক। এবার 3-এর বর্গ করলে হয়ে যাবে 3 3-কে 9, তাহলে হবে 6 ইন্টু 9 এর স্কোয়ার ডিভাইডেড বাই 2-এর বর্গ 4 বর্গ একক। এবার 6কে 2 দিয়ে কাটবো, 6কে 2 দিয়ে কাটলে হবে 3 আর 4কে 2 দিয়ে কাটলে হয়ে যাবে 2, তাহলে 3 9 27, 27 এর স্কোয়ার ডিভাইডেড বাই 2 বর্গ একক। তাহলে অতএব দিয়ে লেখো সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি সমান কত হয়েছে। আগের যে ক্ষেত্রফলটা বেরিয়েছে সেটা এখনকার ক্ষেত্রফল থেকে বিয়োগ করে দিলে আমরা বৃদ্ধি কতটা হয়েছে পেয়ে যাব। চলো তাহলে দেখে নাও। সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি সমান হবে 27 এর স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস 6 এর স্কোয়ার, তাহলে 2 লসাগু হলে হয়ে যাবে 27 স্কোয়ার মাইনাস 12 এর স্কোয়ার সমান হয়ে যাবে 15 এর স্কোয়ার বাই 2 বর্গ একক। এবার অতএব দিয়ে লেখো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি সমান 15a স্কোয়ার বাই 2 ইন্টু আগের ক্ষেত্রফলটা কত হয়েছে 6 এর স্কোয়ার, তাহলে 15a স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 6 ইন্টু a স্কোয়ার ইন্টু 100। এবার a স্কোয়ার কেটে দেবো, 2 দিয়ে 100-কে কাটলে হবে 50, 3 দিয়ে 15-কে কাটলে হবে 5, 6কে কাটলে হবে 2। এবার 2 দিয়ে 50-কে কাটলে হয়ে যাবে 25, 25 গুণ 5 করলে হয়ে যাবে 125, 125%। সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি 125। চলো এর পরবর্তী অঙ্ক 4-এর দাগের 3টি নিরেট ঘনক যাদের প্রতিটি ধারের দৈর্ঘ্য 3 4 ও 5 সেমি, ঘনক 3টিকে গলিয়ে একটি নতুন নিরেট ঘনক তৈরি করা হলো। নতুন ঘনকের ধারের দৈর্ঘ্য কত হবে হিসেব করে লিখি। চলো 4-এর দাগের অঙ্ক দেখো। ধরি নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য সমান, ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য সমান a সেমি। এবার ছোট তিনটে ঘনকের ধারের দৈর্ঘ্য কত ছিল 3 সেমি, 4 সেমি ও 5 সেমি। তাহলে নতুন ঘনকের সাথে সমান, তার মানে এই তিনটের যোগফল a কিউব সমান, শর্তানুসারে a কিউব সমান হয়ে যাবে 3 কিউব প্লাস 4-এর কিউব প্লাস 5-এর কিউব, বা a কিউব সমান হয়ে যাবে 3-এর কিউব মানে 27, 4-এর কিউব মানে 64 প্লাস 5-এর কিউব মানে হচ্ছে 125। এবার এই তিনটেকে যোগ করলে হবে, দেখো 5 আর 4 9 আর 7 16, 6 হাতে 1, 2 আর 6 8, 8 2 10 আর 1 11, 1 হাতে 1 আর 1 2, তাহলে হয়ে যাবে 216। বা এ সমান হচ্ছে ঘন রুট অফ 216, 216-র ঘনমূল করলে হবে 6। অতএব নতুন ঘনকের একটি ধারের দৈর্ঘ্য সমান হয়ে যাবে 6 সেমি। অতএব দিয়ে উত্তর লিখে নেবে নতুন ঘনকের একটি ধারের দৈর্ঘ্য 6 সেমি। চলো পরবর্তী অঙ্ক 5-এর দাগের অঙ্কটা দেখে নাও। 5-এর দাগের অঙ্ক বলেছে একটি ঘরের দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার ও 8 মিটার, ঘরটির উচ্চতা 4 মিটার হলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত হবে তা হিসেব করে লিখি। এখানে দেখো ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দেওয়া আছে, তাহলে ঘরের মেঝের ক্ষেত্রফলের সূত্র কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়। তাহলে ঘরের দৈর্ঘ্য সমান 12 মিটার, প্রস্থ সমান বলা আছে 8 মিটার, প্রস্থ সমান 8 মিটার, উচ্চতা সমান 4 মিটার। ঘরের মেঝের ক্ষেত্রফলের সূত্র কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে হয়ে যাবে ঘরের মেঝের ক্ষেত্রফল সমান, এখানে দেখো দৈর্ঘ্য সমান বলা আছে 12,
আর প্রস্থ সমান বলা আছে 8, তাহলে হয়ে যাবে 12 গুণ 8 বর্গমিটার, 12 গুণ 8 বর্গমিটার, 8 12 96, 96 বর্গমিটার। ঘরের মেঝের ক্ষেত্রফল বেরিয়ে গেছে 96 বর্গমিটার। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। আর এটা 5th পার্টের ভিডিও। এর আগের প্রত্যেক পার্টের ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে।